কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু এই কয়েকদিনে কোনো কিছুই স্বাভাবিক হয়নি, বরং সবকিছু আরো অস্বাভাবিক হয়ে উঠেছে। বাঁধন একদমই রজনীকে সহ্য করতে পারে না, আর সেই সাথে রূপাকেও দু চোখে দেখতে পারে না সে। দেখলেই মেয়েটাকে অহেতুক বকাঝকা করে। রজনী অনেকবার বাঁধনের সাথে কথা বলার চেষ্টা করেছে, তার মন জয় করতে চেয়েছে, কিন্তু বাঁধন তাকে প্রতিবারই খারাপ মহিলা বলে সম্বোধন করে দূরে ঠেলে দিয়েছে। আহসানের সাথে বাঁধনের সম্পর্কের মাঝে এখন এক বিশাল দেওয়াল দাঁড়িয়ে গেছে। আহসান কিছু বললে বাঁধন কোনো উত্তর দেয় না, সে যতটুকু পারে তার বাবার থেকে দূরে দূরে থাকে। বাঁধন নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কারোর সাথে সে কথা বলে না, শুধু নিজের স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সে যেন এক অদৃশ্য শহর তৈরি করে নিয়েছে, নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলেছে। তবে আকাশের সাথে রূপার দারুণ মিল হয়েছে। আকাশ সময় পেলে রূপার সাথে খেলাধুলা করে আর মাতিয়ে রাখে। আজও বিকেলে আকাশ আর রূপা লুকোচুরি আর ধরাছোঁয়া খেলছে। আকাশ আগে আগে দৌড়াচ্ছে আর রূপা খিলখিল করে হাসতে হাসতে তার পিছু পিছু ছুটছে। আকাশ দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে গেল, আর তার পিছু পিছু রূপাও ছাদে এলো। ছাদের দোলনায় বসে তখন বাঁধন আপন মনে বই পড়ছিল। আকাশ আর রূপাকে ছাদে দেখে সে চরম বিরক্ত হলো। ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে যখন পা বাড়ালো, ঠিক তখনই আকাশে এসে বাঁধনের চারপাশে ঘুরতে লাগলো, আর রূপাও তাকে ধরার জন্য বাঁধনের চারপাশ দিয়ে চক্কর খেতে শুরু করলো। বাঁধন রাগে ফেটে পড়লো। কি হচ্ছে এসব? আকাশ বাঁধনকে ঘিরে ঘুরতে ঘুরতে মজা করে বলল, এই পুচকে আমাকে ধরবে বলছে, তাই দেখছি ও কিভাবে আমাকে ধরে। রূপা জেদ ধরে বলল, তোমাকে আজ আমি ধরেই ছাড়বো, দেখো তুমি। আকাশ হাসতে হাসতে বলল, আই ধর দেখি কেমন পারিস। দৌড়াতে দৌড়াতে হঠাৎ বাঁধনের সাথে রূপার জোরে ধাক্কা খেলো। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের বইটা সজোরে ছুঁড়ে মারলো রূপার দিকে। বইটা সোজা গিয়ে রূপার চোখে লাগলো। মুহূর্তেই যে রূপা যন্ত্রণায় চোখ চেপে ধরে মেঝেতে বসে পড়লো, আর চোখের তীব্র জ্বালায় ডুকরে কেঁদে উঠলো। আকাশ ভয় পেয়ে সাথে সাথে রূপার চোখে দেখতে দেখতে বাঁধনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই এইটা কি করলি? ওর দিকে বই কেন ছুঁড়ে মারলি? বাঁধন নিষ্পৃহ ভাবে পাশ থেকে বইটা তুলে নিয়ে নির্দয় স্বরে বলল, ইচ্ছে হয়েছে তাই মেরেছি। এই মেয়েটা বারবার আমার চোখের সামনে কেন আসে? বারণ করেছিলাম না যে এই মেয়ে যেন আমার সামনে না আসে। আকাশ ক্ষোভ নিয়ে বলল, ও তোর ছোট বোন হয় বাঁধন, বোনের সাথে কেউ এমন এমন জানোয়ারের মতো আচরণ করে? বাঁধন এবার তর্জনী উঁচিয়ে কঠোর কণ্ঠে বলল, দেখ আকাশ, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথেও আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। এই মেয়ে আর ওই মহিলাকে দেখলে আমার পিত্তে জ্বলে ওঠে, ঘৃণা লাগে আমার। মা আর মেয়ে দুজনকে বলে দিবি ওরা যেন সবসময় আমার থেকে দূরে থাকে। তোমাকে আবার বাঁধন মেরেছে? আহসানের কথায় রূপা ফুপিয়ে কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রজনী নিজের শাড়ির আঁচল দিয়ে ফো দিয়ে রূপার চোখে উষ্ণ ভাব দিচ্ছে যাতে ব্যথাটা একটু উপশম হয়। আহসানের উদ্দেশ্য আকাশ সবটুকু খুলে বলল, চাচু আসলে হঠাৎ রাগ হয়ে গিয়েছিল, তাই বাঁধনের দিকে বই ছুঁড়ে মেরেছে। আহসান রহমান অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি ওর? দিন দিন ছেলেটা এত বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হব, তাতে কোনো সমস্যা আপনার? বাঁধনের তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আহসান চমকে ফিরে পেছন তাকালেন, আর সিঁড়ি দিয়ে গটগট করে নামছে বাঁধন। তার দু চোখে এখনো অবজ্ঞাটা ছিল। হাজী রহমান দ্রুত পায়ে বাঁধনের কাছে এগিয়ে এলেন। দাদু ভাই, ও তো ছোট্ট একটা মেয়ে, ওকে এইভাবে সারাক্ষণ মারো কেন? বাঁধন দাদাকে উদ্দেশ্য করে কাঠকোট্টা গলায় বলল, আমার সীমানায় আসলে শুধু মার কেন, মেরেও ফেলতে পারি আমি। আহসান রহমান এবার সজোরে গর্জে উঠলেন, বাঁধন। বাঁধন ভ্রকুচকে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্ত ভাবে বলল, গলার আওয়াজটা কমান, বিরক্ত লাগে আমার। বাই দ্য ওয়ে, আমি এখানে পানি খেতে এসেছি, এসব ফালতু কথা শুনতে না। বাঁধন কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো পানি খেয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। আহসান রহমান অসহায় চোখে হাজী রহমানের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, বাবা দেখেছো ও দিন দিন কেমন কতটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমাকেও আজকাল ন্যূনতম সম্মানটুকু দিচ্ছে না ও। হাজী রহমান দীর্ঘশ্বাস ফেলে আহসানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হ, রেগে আছো, আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। মাকে বড্ড বেশি ভালোবাসতো তো, তাই অন্য কাউকে সে জায়গায় মানতে ওর কষ্ট হচ্ছে।
চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর নিঝুম রাত, ও শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রূপা চোরের মতো পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়ালো। তার উদ্দেশ্য হলো বাঁধনের চকলেটগুলো চুরি করা। দুপুরে সে যখন এদিকে এসেছিল তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল, আর তখনই মনে মনে মতলব এঁটেছিল যে এগুলো তাকে নিতেই হবে। রূপা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো ঘরে কেউ নেই, পুরো ঘরটাই ফাঁকা। মুহূর্তেই সে বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে সরাসরি পড়ার টেবিলের কাছে চলে এলো। চকমকে চকলেটের প্যাকেটগুলো দেখে তার চোখ চকচক করে উঠল। সে ঝটপট কয়েকটা চকলেট হাতে তুলে নিয়ে যেই না দৌড় দিতে যাবে অমনি তার কনুইয়ের ধাক্কায় টেবিলে থাকা বাঁধনের মায়ের ছবিটা মেঝেতে পড়ে গেল। নিস্তব্ধ ঘরটায় ঠাস করে কাঁচ ভাঙার শব্দ হলো, আর ছবিটা টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। রূপা ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই বারান্দা থেকে বাঁধন ঘরে ঢুকলো। রূপাকে নিজের ঘরে দেখে বাঁধন রাগে ফেটে পড়ে যে কিছু বলতে যাবে অমনি তার নজর গেল মেঝের দিকে। রূপার পায়ের কাছে তার মায়ের সেই স্মৃতিটুকু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। বাঁধন যেন নিজের অজান্তেই মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে ভাঙা ছবিটা তুলে ধরলো। ছবির চারপাশে ভেঙে গেছে, আর মাঝখানে কাঁচটা ফেটে এমন ভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখটা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। বাঁধনের পাথরের মতো শক্ত দুটো চোখ এবার ভিজে উঠল, আর দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল ছবির ভাঙা কাঁচের ওপর। তার মুখ দিয়ে শুধু একটি হাহাকার মাখা শব্দ বেরিয়ে এলো, মা। মুহূর্তের মধ্যেই বাঁধনের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলে উঠল। রূপার সেই ছোট্ট অবুঝ মন তখনও ভাবছে চকলেট চুরির অপরাধে বুঝি তাকে মার খেতে হবে। ভয়ে সে তার হাত দুটো পিঠের পেছনে শক্ত করে লুকিয়ে ফেললো, যেন হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবেই বাঁধনের নজরে না পড়ে। কিন্তু বাঁধনের মাথার ভেতরে তখন অন্য এক প্রলয় শুরু হয়েছে। তার মায়ের সে স্মৃতিটুকু এই মেয়েটা এক নিমিষে ধুলো মিশিয়ে দিল। এই চিন্তাটা তার কিশোর মনে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রূপা কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে বাঁধন সেই ফুলদানি দিয়ে সজোরে আঘাত করলো রূপার কপালে। এক বুক ফাটানো আর্তনাদে পুরো বাড়ি প্রকম্পিত করে তুলল রূপা। আহ মা! আঘাতের চোটে তার হাতের বাঁধন আনকা হয়ে গেল। চুরিকৃত চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। রূপার কপাল ধরে চিরে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে লাগলো। সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে মাথা চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়লো। বাঁধন তখনও রাগে হাঁপাচ্ছে, তার নিঃশ্বাসগুলো তপ্ত আগুনের মতো বের হচ্ছে। তার সামনে নিথর হয়ে ছটফট করছে রূপা। মেঝের শুভ্র কার্পেট লাল রক্তে ভিজে যাচ্ছে, কিন্তু বাঁধনের পাথরের মতো মনে বিন্দু মাত্র মায়ার উদয় হলো না। সেই শীতল হিংস্র চোখে রূপার সেই মৃত্যু যন্ত্রণা দেখছে। রূপার ওই আকাশ ফাটানো চিৎকার শুনে রজনী উন্মাদের মতো দৌড়ে বাঁধনের ঘরে এলো। নিজের কলিজার টুকরো মেয়ে শরীর রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে রজনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চিৎকার করে রূপার রক্তাক্ত মাথাটা নিজের কোলে তুলে নিল এবং আর্তনাদ করে উঠল, ও আল্লাহ! সোনা, কি হয়েছে তোর? মাথায় এত রক্ত কেন? সোনা আমার, মা, ও মা, একবার চোখ খোল। রজনী সেই বুফাটা আর্তনাদে বাড়ির প্রতিটি প্রাণ কোণ কেঁপে উঠল। সেই চিৎকার শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে ঘরের দিকে ছুটে এলো। আহসান রহমান ঘরে ঢুকেই রূপার রক্তাক্ত আর নিথর শরীরটা দেখে আতঙ্কে শিউরে উঠলেন। পরক্ষণে তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বাঁধনের ওপর। বাঁধনের হাতে তখনও সেই রক্তমাখা ফুলদানি, আর চোখ দুটো রাগে ও উত্তেজনায় টকটকে লাল হয়ে আছে। আহসান রহমানের বুঝতে আর এক মুহূর্ত সময় লাগলো না যে রূপার এই করুণ দশা বাঁধনেরই কাজ। মুহূর্তের মধ্যেই আহসান রহমান দিকবিদিক জ্ঞান হারিয়ে বাঁধন বলে চিৎকার করে তার দিকে তেড়ে গেলেন। তিনি বাঁধনকে প্রহার করতে উদ্যত হলে আতিক রহমান আর শিলা রহমান তাকে পেছন থেকে জাপটে ধরে কোনো মতে শান্ত করার চেষ্টা করলেন। আহসান রহমান আক্রোশে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করলেন, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের মাথা ফাটালি, আজ তোরই আমি পুলিশের হাতে তুলে দেব। ওদিকে রূপার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। তার এই অবস্থা দেখে হাজী রহমান দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন। অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে রূপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আহসান রহমানের ক্ষোভ আর তখনও কমেনি। তিনি ক্রমাগত পুলিশ ডাকার হুমকি দিতে থাকলেন।
বাড়ির পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে এবং নিজের আদরের নাতিকে জেল হাজত থেকে বাঁচাতে হলে চরম কিছু করতে হবে তা হাজী রহমান ভালোভাবে বুঝতে পারলেন। তিনি আড়ালে গিয়ে কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন করে অত্যন্ত গম্ভীর ও চাপা স্বরে বললেন, শোনো, আজকের রাতের মধ্যে পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করো, যত টাকা লাগে আমি সব দেব। হাজী রহমান বুঝতে পেরেছিলেন বাড়ির পরিস্থিতি এক পর্যায়ে যে পর্যায়ে পৌঁছেছে তাতে বাঁধনকে এখানে আর রাখা নিরাপদ নয়। আহসানরা সত্যি সত্যি পুলিশে দিয়ে দেবে। যতই নিজের ছেলে হোক, অন্যায়ের প্রতিবাদে আহসান রহমান পিছপা হন না। তাই তিনি বিন্দু মাত্র সময় নষ্ট না করে সব ব্যবস্থা পাকাপোক্ত করে ফেললেন। সেদিনের পরদিনই সবাই যখন হাসপাতালে, তখন হাজী রহমান অনেক জোরাজোরি করে বহু কষ্টে বাঁধনকে বুঝিয়ে তিনি এয়ারপোর্টে নিয়ে গেলেন। বাঁধনের যে তার অভিমানের পাহাড় তখনও নামেনি, কিন্তু দাদার কাতর অনুরোধ সে ফেলতেও পারল না। বিদেশ যাওয়ার জন্য সব প্রয়োজনীয় সবকিছু বুঝিয়ে দিয়ে হাজী রহমান বাঁধনকে ভোর 7টায় দুবাইয়ের ফ্লাইটে তুলে দিলেন। দুবাইয়ে হাজী রহমানের জানের প্রিয় এক বন্ধু থাকেন। তিনি আগে ভাগে তাকে সব পরিস্থিতির কথা খুলে বললেন। বন্ধুকে অনুরোধ করেছিলেন যেন সময় মতো এয়ারপোর্টে গিয়ে বাঁধনকে রিসিভ করে নিজের হেফাজতে নিয়ে যান। উড়োজাহাজটি যখন রানওয়ে ছাড়ল, তখন হাজী রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো এই দূরত্ব একদিন সব ঘৃণা মুছে দেবে। অবশেষে এক বুক দহন আর তীব্র ঘৃণা সঙ্গী করে বাঁধন অজানার উদ্দেশ্যে দুবাই পাড়ি জমালো। যে বাড়িতে তার শৈশব কেটেছে, যে বাবা স্নেহে সে বড় হয়েছে, সেই সবকিছু আজ তার কাছে বিষাদময়। যাওয়ার সময় তার চোখে জল ছিল না, কেবল ছিল এক কঠিন সংকল্প, মায়ের শেষ স্মৃতিটুকুও হারানোর যন্ত্রণা। আর বাবার বদলে যাওয়া রূপ তাকে এক নিষ্ঠুর মানুষে পরিণত করে পাঠালো মরুভূমির উদ্দেশ্যে।